আব্বা তোর বিয়া ঠিক করছে পায়রা, তাও আবার শহুরে চাচার পাগল পোলার লগে। রূপের এমন কথায় সহসা চমকায় পায়রা। পুরো দুনিয়া যেন কেঁপে ওঠে নিমেষে। শ্বাসরোধ হয়ে এলো। দুই নেত্রের কার্নিশে সে জল জমতে শুরু করে। মা বাবাহীন এতিম দেখেই কি তার কপালে এমন পোড়া হলো? ছোট থাকতেই তো হারালো নিজের মা বাবাকে। তারপর থেকে কি তার জীবনে কম ঝড় ঝাপটে গিয়েছে? চাচির কত অত্যাচার কটুবাক্য না সহ্য করতে হয়েছে এই 16 বছরের জীবনে। এখন আবারও জীবনটাকে কি নরকে ঠেলে দিতে হবে? অশ্রুসিক্ত চোখ নিয়ে দৃষ্টিপাত করলো রুবির দিকে। অসহায় গলায় প্রশ্ন করলো তাকে। কি সব বলছিস আপাই? চাচা কিভাবে আমার সাথে এমনটা করতে পারে? ওই লোকের সাথে বিয়ে হলে আমার জীবনটা যে শেষ হয়ে যাবে আপা। কথাটুকু বলতেই যেন অশ্রুকণারা আর বাদ মানতে চাইল না। অবিরাম ঝড়ে পড়তে লাগলো। সহসাই ফুপিয়ে ওঠে সে। যেখানে ব্যাপারটা শুনেই মানতে পারছে না, সেখানে ওই লোককে কিভাবে মেনে নেবে? পায়রার অবস্থা দেখে রুবির মায়া হয়। বাপ মরা মেয়েটা তো আর কম কষ্ট পায়নি। সবই তার নিজের চোখে দেখা। তারও বা এখানে কি করার? তার মা বাবা কখনোই তার কথা শুনবে না। টাকার জন্য পায়রা বিয়ে দিবেই। তার মা বাবা কিভাবে পারবে এই এতিম মেয়েটার সাথে এমন অন্যায় করতে? কি সুন্দর দেখতে মেয়েটা, রূপ যেন ঠিকরে পড়ছে। লম্বা ঘন হাঁটু সমান চুল, কিসের কমতি তার? এমন ছেলের জন্য পায়রাকে একটুও মানাবে? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পায়রার মুখের দিকে তাকিয়ে মলিন স্বরে বলে ওঠে, কালকে তোর বিয়ে ঠিক করেছে পায়রা, তুই পালাইয়া যা, নাইলে তোর জীবনটা একেবারে শেষ হইয়া যাইব। রবির এমন কথায় আটকে ওঠে পায়রা। পালিয়ে কোথায় যাবে সে? আর যে চাচা তাকে পেলে বড় করলো, তার মান সম্মানের কথা চিন্তা না করে এভাবে পালিয়ে যাওয়া স্বার্থপরের মতো হয়ে যাবে। এটা সে করতে পারবে না। পায়রার হাতে পিঠে দিয়ে চোখ মুছল। বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেছে। চারিদিকে যেন সব অন্ধকার। নিঃশ্বাসেরও শব্দ শুনতে পাচ্ছে না ঠিকঠাক। রবির কথাগুলো তার কানে ঝংকারের মতো বাজছে। তুই পালাইয়া যা। তুই পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে যাবেটা কোথায়? চাচার দেওয়া এক টুকরো আশ্রয়ের বিনিময়ে তো এতদিন সব যন্ত্রণা মুখ বুজে সহ্য করেছে। সেই মানুষটার সম্মান ভেঙে দিয়ে সে কি পালিয়ে বাঁচতে পারবে? বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পায়রা কাপা গলায় বলে, না আপা, আমি পালাইতে পারবো না। আমারে যে মানুষটা বড় করলো তারা এইভাবে ধোকা দিয়ে আমারে মানায় না। কিন্তু আমি ওই পাগল লোকরে বিয়ে করবো কেমনে? কেমনে বাঁচবো আমি? রুবি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে পায়রার দিকে। এই পরিস্থিতিতে এসেও মেয়েটা তার বাবার সম্মানের কথাই ভাবছে। সেই পায়রার দুই হাত ধরে ফিসফিস করেই বলে, তুই ভরসা রাখ পায়রা, আল্লাহ চাইলে বিয়াটা কিছুতেই হইব না। পায়রা রবির হাত শক্ত করে চেপে ধরে, যেন এই এক জোড়া হাত ছাড়া আর কোনো ভরসা নেই। চোখে চোখ রেখে কাপা গলায় বলে ওঠে, আমার লাইগা দোয়া করিস আপা। আমি কিছু বুঝতেছি না। বিয়া যদি হয়েও যায়, আমি যে বাঁচবো না। আমার জীবন তো আগেই শেষ হয়ে গেছে আপা। এখন শুধু বিয়াটা হইলে আত্মার মৃত্যুটাই হওয়া বাকি। বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে রবিরও। সে পায়রাকে বুকে টেনে নেয়। অশ্রুসিক্ত চোখ নিয়ে ফিসফিস করেই বলে, শোন, তুই কিছু করিস না, সময়ের আগে আল্লাহ পথ দেখাইব। এই বিয়া আটকানোর আমি সব চেষ্টা করবো, তুই শুধু বিশ্বাস রাখ। পায়রা মাথা নেড়ে সম্মতি জানায়। রুবি নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। তবুও পায়রার বুকের ভেতর যেন ঝড় থামে না। জানালার ধারে দাঁড়িয়ে সে বাইরে তাকায়। দূরের আকাশে কালো মেঘ জমেছে, যেন তার নিজের মনের মেঘগুলোও সেখানে ভিড় করেছে। ভেতরে ভেতরে সে একটাই কথা ভাবতে থাকে। এভাবে কি আমি আমার জীবনটা শেষ হয়ে যাইতে দিব? নাকি কিছু একটা করবো? আকাশের দিকে তাকিয়ে নিজের অজান্তেই পায়রা ফিসফিস করে। আল্লাহ, তুমি আমারে বাঁচাইও। বিশাল এক বিলাসবহুল বাড়ির সামনে এসে গাড়ি থামে। পাশ থেকে দরজা খুলে দেয় তার বয়সী এক মেয়ে, যে কিনা সম্পর্কে তার ননদ হয়। এটা সে বিয়ের সময়ই জেনেছে। এখন অনেকটা রাত, মাঝরাতও বলা চলে।
বিয়েটা সে আটকাতে পারেনি, শেষমেশ বিয়েটা হয়েই গিয়েছে। কিন্তু তার স্বামী নামক মানুষটার দেখা এখনো সে পায়নি। তার ভাবনায় ব্যাঘাত ঘটে চিকন কণ্ঠের অধিকারী কিশোরীর বাক্যে। কি এত ভাবছো? হুম হুম, নেমে আসো, তোমার শ্বশুরবাড়ি চলে এসেছে। গাড়ি থেকে নামতেই বাহিরের প্রশান্তির হাওয়া গায়ে এসে লাগে। সামনে তাকাতেই নজরে পড়ে আধুনিক ডুপ্লেক্স বাড়ি, ঝলমলে আলোকসজ্জা, সাদা মার্বেলের সিঁড়ি। কিন্তু যেখানে স্বামী নামক মানুষটাকে মেনে নিতে কষ্ট হচ্ছে, সেখানে এমন বাড়ি দিয়ে সে কি করবেটা কি? সামনে থাকা ঈশিতা হালকা হাসি দিয়ে তার হাত টেনে ধরল। চলো ভাবি, সবাই আমাদের আগে পৌঁছে গেছে, সবাই অপেক্ষা করছে হয়তো আমাদের। ভাবি শব্দটা কানে আসতেই বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। বিয়েটা সে চায়নি, আটকাতে চেয়েও পারেনি, অথচ আজ এই রাতের বেলা এই অচেনা বাড়ির সামনে দাঁড়িয়ে সত্যি সত্যি সে কারো ভাবি হয়ে গেল। টুকটুকে লাল শাড়ি পরিণীত পায়রা এসে হাজির হয় মির্জাবাড়ির সদর দরজায়। বাড়ির সকলে এগিয়ে আসে দরজার অভিমুখে। উপস্থিত সকলের মাঝে একজনকেই সে চেনে, ইমতিয়াজ মির্জা, যে কিনা সম্পর্কে তার শ্বশুর। এছাড়া আর কাউকে ঠিক করে দেখেওনি। একজন ভদ্রমহিলা এগিয়ে এসে তাকে বরণ করে নেয়। বরণ করার শেষে তাকে নিয়ে প্রবেশ করতে করতে ভদ্রমহিলা পাশে থাকা 12-13 বছরের মেয়েটিকে নির্দেশ দেয়। তোর বড় মামাকে ডেকে নিয়ে আয় আয়রা। সাথে সাথে আয়রা উত্তর করে, বড় আম্মু বলেছে আসবে না আম্মু। বাদ দাও, রাগ কমলে এমনি চলে আসবে। এখন বৌমাকে খাওয়িয়ে বিশ্রাম করতে পাঠাও, অনেক ধকল গেছে আজকে। কথাটুকু বলেই জায়গা থেকে প্রস্থান করে ইমতিয়াজ মির্জা। পায়রা হয়তো আন্দাজ করতে পারে বড়মা বলে যাকে ডাকা হচ্ছিল সে হয়তো তার শাশুড়ি। তাহলে কি তিনিও রাজি ছিল না? এখন শাশুড়ির মন জোগাড় করতে না পারলে সে আদৌ এই বাড়িতে টিকতে পারবে? ঘরে প্রবেশ করা মাত্র মাথায় চিনচিনে ব্যথায় চোখ মুখ খিচে ফেলে পায়রা। কিছু একটা সজোরে এসে তার মাথায় আঘাত করে। পিটপিট চোখ খুলে টান হাতটা ব্যথাতুর স্থানে চেপে ধরে। পরক্ষণেই লক্ষ্য করে হাতে সামান্য রক্ত লেগে আছে, হয়তো জায়গাটা কেটে গেছে কিছুটা। আঘাত পাওয়ার কারণ খুঁজতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করে সে। দেখতে পায় রুমের কোনায় সুটাম দেহের এক পুরুষ, যে কিনা হাঁটুতে মুখ গুজে কিছু একটা বিড়বিড় করছে। পায়রা কিছুটা থমকায়, সাথে ভীতও হয়। বিয়েতে সামনে থাকা পুরুষটা উপস্থিত থাকলেও অন্য রুম আর আলাদা গাড়িতে এসে দেখা হওয়ার সুযোগ ছিল না। কিন্তু কিছুক্ষণ আগেই একজন মেয়ে তাকে এই রুমে দিয়ে যায়, আর রুমে প্রবেশ করা মাত্র আঘাতের শিকার হতে হবে সে আশাও করেনি। আর আঘাতটা কে করেছে? তার সদ্য হওয়ার স্বামী। এইসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে সে। কি আছে কপালে কে জানে? আদৌ সে এইরকম পরিস্থিতিতে টিকতে পারবে? কে জানে, হয়তো আবার হয়তো না। ভাবনা থেকে বেরিয়ে কিছুটা ভয় নিয়ে সামনে বসে থাকা পুরুষটা দিকে পা বাড়ায়। হৃদস্পন্দন বেড়ে গেছে হাজার গুণে। দূরে দূরে বুক নিয়ে কিছুটা দূরত্ব রেখে সামনে বসে পড়ে মুখোমুখি হয়ে। লোকটাকে কি একবার ডাকবে? যদি ফের তাকে আঘাত করে তখন কি করবে? বা যদি তাকে মেরে ফেলে তখন? পায়রা চোখ বন্ধ করে কিছুক্ষণ বড় বড় শ্বাস ফেলে বেড়ে যাওয়া হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিজেকে শান্ত করে পুনরায় দৃষ্টিপাত করে সামনের পুরুষটার দিকে। মৃদু স্বরে আস্তে করে ডেকে ওঠে, শুনছেন? আপনি এইভাবে এখানে বসে কি করছেন? সামনে থেকে কোনো প্রতিউত্তর আসে না। লোকটা আপন মনেই নিজের মাঝে কিছু একটা বিড়বিড় করে চলেছে। এবার কিছুটা সাহস সঞ্চয় করে পায়রা মানুষটার কাঁধ স্পর্শ করে, সামান্য কাঁধ ঝাঁকিয়ে মিহিস্বরেই বলে ওঠে, আপনি আমার কথা শুনছেন? এবার লোকটার বিড়বিড় করতে থাকা কণ্ঠ বন্ধ হয়ে যায়। ভয় পেতে থাকা পায়রা হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই সামনে থাকা মানুষটা খপ করে তার হাত ধরে নেয়। ভয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে সে, কিন্তু পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না। লোকটা ধীরে ধীরে মাথা ওঠাতে শুরু করে।
শুরুতেই বিদ্যমান হয় চক্ষু যুগল। পায়রা কিংকর্তব্য বিমূঢ় বিস্ময় নিয়ে তাকিয়ে তাকে সেই চক্ষুদয়ের পানে। কেমন অদ্ভুত ধরনের নীলচে চোখ দুটো, তাকে আরও অবাক করে দিয়ে লোকটি গম্ভীর স্বরেই বলে ওঠে। কেন বিয়ে করেছো আমায়? লোকটার নীলচে চক্ষুদয় স্থির হয়ে আছে পায়রার দিকে, হাতের শক্ত গ্রিপে। পায়রা বুঝতে পারে সে যতই নড়াচড়া করুক না কেন কিছুতেই ছাড়াতে সক্ষম হবে না। ভয় আর কক্ষে থাকা এসির কৃত্রিম শীতল বাতাসের দাপুটে পায়রার সমস্ত কায়ায় কাঁপুনি ছুটে যাচ্ছে। তাও অপালক দৃষ্টি মেলে চেয়ে আছে সামনে বসে থাকা মানুষটার পানে। ধীরে ধীরে দৃশ্যমান হয় স্বামী নামক মানুষটার মুখশ্রী। পায়রা ক্ষণিকের জন্য পলক ফেলতেই ভুলে যায় এই মানুষটা বুঝি পাগল। এমন সুন্দর দেখতে মানুষও পাগল হয়? নীলচে রঙের চোখ, শক্ত চোয়াল বা চাপদাড়িতে আবৃত, তার কাছে তো কোনো নায়কের থেকে কম মনে হচ্ছে না। পায়রা ভাবনায় মুশকুল হয়। মনে করার চেষ্টা করে তাদের গ্রামের ফারুক নামের পাগল লোকটার কথা। উস্কো খুস্কো চুল, ময়লা পোশাক আর অদ্ভুত ব্যবহার, কিন্তু এ লোকের মাঝে তো তার কিছুই নেই। তাহলে এটা কি করে তার স্বামী না? কথাটা মনের মাঝে হানা দিতেই তার চক্ষু যুগল বৃহৎ আকার ধারণ করে। এরই মাঝে পুনরায় কানে আসে বাড়ি খাই সেই গম্ভীর কণ্ঠস্বর। কিছু জিজ্ঞেস করেছি? ভয়ে পায়রার গলা শুকিয়ে আসে। মুখশ্রী পুনরায় ফ্যাকাশে রূপ ধারণ করে। অভ্যন্তরে থাকা হৃৎপিণ্ড নামক যন্ত্রটাও নিয়ন্ত্রণ হারা হয়ে ছুটে চলেছে। এই লোককে আসলেই পাগল, কিন্তু কথাই তো মনে হচ্ছে না। জিহ্বা দ্বারা অধর ভিজিয়ে উত্তর দেওয়ার প্রচেষ্টা চালায় সে, কিন্তু কিছু বলতে গিয়ে গলায় যেন শব্দ আটকে যাচ্ছে বারবার। সে তো নিজের ইচ্ছায় বিয়ে করেনি, কি উত্তর দেবে? চক্ষুদয় পুনরায় অশ্রুসিক্ত হয়। টলমল করতে থাকা আঁখি মেলে কাপা গলায় বলে ওঠে। আমি তো চাইনি, আমারে জোর করা। কথা শেষ হওয়ার পূর্বেই লোকটা অকস্মাৎ হাত ছেড়ে দেয়। তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে পরক্ষণে আবার মাথা নামিয়ে মাটিতে বসে পড়ে। সাথে সাথে মাথার চুল খামচে খামচে ধরে শক্ত করে। পায়রা হতবিহ্বল স্তব্ধ হয়ে পড়ে। মানুষটার এহেম ব্যবহারে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। মানুষটা পুনরায় বিড়বিড় করতে শুরু করে। কি বলেছে শুনতে কিছুটা সামনে এগিয়ে যায় সে। কিছুটা এগিয়ে যেতেই সঙ্গে সঙ্গে বাহুদয় চেপে ধরে পেশিবহুল হাত। এত জোরে চেপে ধরায় ব্যথায় আর্তনাদ করে ওঠে পায়রা। আকস্মিক আক্রমণে দিশেহারা পায়রা কিছু বলতে যাবে, এর পূর্বেই সামনে থাকা মানুষটা ছাঁচালো শব্দে বলে ওঠে। সবাই মিথ্যা বলে, সবাই আমায় ফাঁকি দেয়, তুমিও তাই দিলে। পায়রা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে কখন ফাঁকি দিল? বিয়ের কথা বলেছে নাকি? কিন্তু বিয়েতে তো সে ফাঁকি দেয়নি। ধীরে ধীরে সাহস করে বলে, না, আমি ফাঁকি দিইনি। আমার ইচ্ছা ছিল না, তবু বিয়ে হয়েছে। লোকটা হঠাৎ থেমে যায়। চোখ দুটো ঘষে একেবারে শিশুর মতো মুখ তোলে। ঠোঁটে হালকা হাসি। অল্প কিছুক্ষণ আগেই যে ছিল ভয়ঙ্কর রূঢ়, এখন হঠাৎ সে বাচ্চাদের মতোই কেন করছে? এবার পায়রার নিজেরই পাগল পাগল লাগছে। কোথায় চলে আসলো সে? তাহলে তুমি আমারে ছাড়বা না? আমায় ফেলে যাইবা না? কথাগুলো কেমন জানি অদ্ভুত রকম লাগে পায়রার কাছে। এরূপ কথা শুনে তার বুকটা হু হু করে ওঠে। তবুও কিছু বলার আগেই লোকটা আচমকা উঠে দাঁড়ায়। পায়রার গলার কাছে মুখ এনে ফিসফিস করেই বলে, কিন্তু আমি কাউকে বিশ্বাস করি না। বিশ্বাস মানে ধোঁকা, আর ধোঁকা মানেই আমার কাছে তার মৃত্যু। ভয়ে শুষ্ক ঢোক গেলে পায়রা আবারও বাড়তে শুরু করে হৃৎপিণ্ডের নামক যন্ত্রের গতি। লোকটার এমন অদ্ভুত ব্যবহারে পায়রা কি করবে বুঝতে পারছে না। কিছু বলবে বলে মুখ খুলতেই যাবে, হঠাৎ মানুষটা পায়রার ঠোঁটের কোণে আঙুল চেপে ধরে ফিসফিসিয়ে বলে, চুপ, কিছু বলো না। এখন এটা বলো, তুমি কি আমার সাথে খেলবা? পায়রা নির্বাক হয়ে তাকিয়ে থাকে। তার মাথার ভেতর ঝড় বয়ে যায়। এ কেমন মানুষ? কখনো হিংস্র, কখনো একেবারে শিশুসুলভ। লোকটা হঠাৎ ঘরের কোনায় ছুটে যায়।
মেঝেতে ছড়িয়ে থাকা কাগজ, বই আর ছোট্ট খেলনা গাড়ি হাতে তুলে নিয়ে একেবারে বাচ্চার মতো বসে খেলা শুরু করে। মুখে বিড়বিড় করে, দেখো, এই গাড়ি উঠতেছে, ভু ভু ভু। পায়রার বুকের ভেতর ভয় আর মায়ার অদ্ভুত মিশ্রণ একত্রিত হয়। এই মানুষটার পাশে কি সে টিকতে পারবে, নাকি এই বাড়িটাই তার জন্য কারাগার হতে চলেছে? কি করবে কিছুই বুঝতে পারছে না সে, আর না পারছে এই লোকের অবস্থান বুঝতে। পায়রা নিজের মনে ধীরে ধীরে ফিসফিস করে বলে ওঠে। হায় আল্লাহ, আমারে কই পাঠিয়ে দিল? পায়রা পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়, দেখে বোঝার উপায়ই নেই এখানে একজন মানুষ থাকে। রুমটা একদম পরিপাটি করে গোছানো। সে আবার কিছুটা এগিয়ে যায়, গিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে। আচ্ছা, আপনার নামটা কি? তুমি এখনো আমার নাম জানো না বউ? বরের নাম না জেনে কেউ বিয়ে করে? যাও, তোমার সাথে কথা নেই। কথাটুকু বলেই ঠোঁট উল্টায় মানুষটা। হাব ভাব কেমন জানি বাচ্চাদের মতো। সেজন্য কি তাকে সবাই পাগল বলে? হয়তো। সে পুনরায় মিহিসরে প্রশ্ন ছুড়ে দেয়। আমাকে কেউ বলেনি আপনার নামটা। আপনার কি নিজের নাম মনে নেই? নামটা কি আপনি ভুলে গেছেন? আরশিল ফাইজান মির্জা। নামটা শুনে পায়রার কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশিলের পানে, কিন্তু বহুক্ষণ ব্যাপী স্থায়ী হলো না আরশিল। হাতে থাকা সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় উঠে বসে। ইতোমধ্যে শুয়ে পড়েছে। বিছানায় তার পাশে খালি অংশটায় থাবা দিয়ে বাচ্চাদের মতো করেই বলে উঠল। এখানে আসো বউ, অনেক রাত হয়েছে তো, আমার ঘুম এসেছে, আমরা ঘুমাবো। আপনি ঘুমান, আমি নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ব। কথাটা বলেই বিশাল জানালার দিকে অগ্রসর হয় সে। উদ্দেশ্য একটু একাকী থেকে মন খারাপ দূর করা। কিন্তু কিছুটা সামনে এগিয়ে যেতেই অকস্মাৎ নিজেকে শূন্যে আবিষ্কার করে হকচকিয়ে গেল পায়রা। সাথে লক্ষ্য করলো একটা হাত নিবিড়ভাবে তার কোমর আঁকড়ে ধরে আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই নিষ্প্রাণ চক্ষু যুগলে বন্দী হয় আরশিল নামক ব্যক্তির মুখশ্রী, যা তার অতীব নিকটে। আরশিলের এরূপ কাজে ভ্যাবাচাকা খেয়ে যায় সে। ছটফটিয়ে ওঠে হৃৎপিণ্ড নামক যন্ত্র। তাকে কোলে নিয়ে বিছানায় কিছুটা ছুঁড়ে ফেলে দেয় আরশিল। বিমূঢ়তায় বাখারা হয়ে পড়ে সে। কপালে ভাঁজ পড়ল দু একটা। লোকটার কোনো কাজকর্ম সে বুঝতে পারছে না। তাকে এভাবে ছুড়ে দেওয়ার মানে কি? অঢেল চিন্তায় মগ্ন পায়রার ভাবনায় ব্যাঘাত ঘটে আরশিলের গাম্ভীর্যতায়। বিয়ে করেছি কি বউ ছাড়া ঘুমানোর জন্য? পুরুষ মানুষ বিয়ের পর বউয়ের থেকে এক মুহূর্ত আলাদা থাকতে পারে না। সেখানে আমি সারা রাত কি করে পার করব? তোমাকে ঘুমালে এখানেই ঘুমাতে হবে, তাও আবার আমার সাথে, আমার পাশে। আরশিলের নির্লিপ্ত কথায় চক্ষু কোচর বৃহদাকার ধারণ করে। পায়রা বাকরুদ্ধ। অভ্যন্তরের কম্পন অনবরত বেড়েই চলেছে। এভাবে হুট করে কোনো পুরুষের পাশে বলে কি ঘুমানো যায় নাকি? আর এই লোক এতটা স্বাভাবিকভাবে কিভাবে কথা বলে? এসব ভাবনার মাঝেই লোকটা উদ্ভট কাণ্ড করে বসে। পায়রাকে নিজের কাছে টেনে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আরশিলের প্রগাঢ় নিঃশ্বাস এসে বাড়ি খায় সে। নিঃশব্দ পায়রা এহেন কাণ্ডে খই হারিয়ে ফেলে। শরীর জুড়ে শীতল রক্তস্রোত বয়ে যায়। এরই মাঝে আরশিল ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে। আমাকে চুমু দাও বউ। কথাটুকু বলেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায় জড়িয়ে ধরে থাকা মানুষটি। কিন্তু নিদ্রাহীন করে দেয় পায়রাকে। সংকোচ জড়তা সব পাশ কাটিয়ে অক্ষি যুগল মেলে ধরে আরশিলের পানে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পুরো মুখমণ্ডল, সাথে ভাবনায় মশগুল হয়। মনে দ্বিধা কাজ করে, লোকটা কি আসলেই অসুস্থ? তাহলে তার ব্যবহার এমন অস্বাভাবিক কেন? ভাবনার জগতে বিচরণ করতে করতে একসময় ঘুমে তলিয়ে যায় সে। সূর্যের মোলায়েম আলো জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ছে। নীলচে আভা ছড়িয়ে পড়ছে ঘরের প্রতিটি কোণে। পুরো ঘরময় কেমন যেন প্রশান্তি ছড়িয়ে। কিন্তু সেই প্রশান্তির ভেতরেও পায়রার বুকের ভেতর কেমন ভার অনুভব করে। পায়রা আস্তে করে সরতে চাইলেও আরশিলের শক্ত হাত তার কোমর থেকে বিচ্ছিন্ন হলো, উল্টো আরো
গভীরভাবে তার কোমর জড়িয়ে নেয় দুহাত। এক অদ্ভুত কুণ্ডলী পাকানো অনুভূতি স্রোত পেয়ে যায় তার ভেতরে। সে নিঃশ্বাস আটকে আরশিলের মুখশ্রী ভালো করে তাকায়। কেমন নিষ্পাপ লাগছে মানুষটাকে। হঠাৎ করেই মনে পড়ে গেল গত রাতের ফিসফিস করা কথা। তুমি আমায় ছাড়বা না তো? পায়রার বুকের ভেতর আবার কেমন জানি ধক করে উঠল। ঠিক তখনই আরশিল হালকা নড়েচড়ে চোখ মেলে। আধো ঘুমে এলোমেলো কণ্ঠেই বলে ওঠে, তুমি এখনো আছো বউ? পালাও নাই? পায়রা চমকে ওঠে, মুখ ঘুরিয়ে নেয়। লোকটার ঘুম ঘুম কণ্ঠটা এতটা মোহনীয়। তার গলা শুকিয়ে গেলেও মিহিস্বরে বলে, কোথায় যাব? ভোর হয়েছে, আমি উঠতে চাচ্ছিলাম শুধু। আপনি আমার উপর থেকে সরুন। আরশিল এবার কেমন গম্ভীর হয়ে যায়। কোনো কথা না বলে বিছানা থেকে উঠতে উঠতে কিছুটা তেজি স্বরে বলে উঠল, বাহিরে যাওয়ার দরকার নেই। তোমার উপর কোনো শকুনের নজর আমি সহ্য করব না। ফ্রেশ হয়ে বের হতেই অকস্মাৎ কারোর ধাক্কায় পড়ে যেতে যেও নিজেকে সামলে নেয় পায়রা। খেয়াল করে ওড়নায়ও টান পড়েছে। কিছুটা ঘাড় ঘুরিয়ে দেখতে পায় তার পেছনে লুকিয়ে থাকা আরশিলকে। তা দেখেই ভ্রুযুগল কিছুটা কুঁচকে যায়। সামনে তাকাতেই দেখতে পায় একজন ভদ্রমহিলাকে, যাকে সে আগেই দেখেছে বলে মনে পড়ে না। এরই মাঝে আরশিল ঠোঁট উল্টিয়ে আঙুল ভদ্রমহিলার দিকে আঙুল তাক করেই বলে ওঠে, দেখো না বউ, উনি আমাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া কোথাও যাব না বলো। আরশিলের কথায় সামনের ভদ্রমহিলা মুখে আঁচল চেপে কেঁদে ওঠে। পায়রার এখানে কি বলা উচিত ভেবে পায় না। টাওয়াল হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সামনে থাকা নারীটি একবার কিছুটা এগিয়ে এসে নিজের ওড়না দ্বারা চোখ মুছে নিজের বাম হাত দিয়ে পায়রার মাথায় হাত বুলিয়ে দেয়। এতেই যেন আরশিলের মাঝে অন্য কোনো এক আরশিল প্রবেশ করে। হুট করে রেগে গিয়ে পায়রাকে নিজের কাছে নিয়ে আসে। চেহারায় ফুটে ওঠে তেজি ভাব, দাঁতে দাঁত চেপেই বলে ওঠে, আমার বউয়ের গায়ে কারো স্পর্শ আমি মেনে নিব না, হোক সেটা কোনো নারী। পুনরায় আমার স্ত্রীকে স্পর্শ করার আগে দুবার ভাববেন। কি বলছো এসব আরশিল? আমি তোমার মা, বৌমাকে স্নেহ করে এইটুকু অধিকারও কি আমার নেই? আরশিলের সমস্ত তেজ যেন মুহূর্তেই গায়েব হয়ে যায়। চোখ নামিয়ে ঠোঁট উল্টিয়ে মাথা চুলকায়, কিছুটা মুখ ফুলিয়ে বলে ওঠে, আম্মু, তুমি ওকে ধরবা না প্লিজ, আমার ভালো লাগে না। ও তো শুধু আমার বউ, তাই না বলো? আমার বউকে কেন অন্য কেউ ধরবে? তাই তুমিও ধরবে না। ওকে কেউ ধরার চেষ্টা করলে কিন্তু আমি কান্না করব। আচ্ছা, তোমার বউকে কেউ ধরবে না। এইটুকু মুখ ঘুরিয়ে রাজিয়া মির্জা একবার পায়রার মাথা থেকে পা পর্যন্ত পরখ করে নিল। তার এরূপ নজর পায়রাকে অস্বস্তিতে মরিয়ে দেয়। তাও ঠায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শৈশব কাল থেকেই সে সব কিছু মুখ ফুটে বলতে পারে না। সব কিছু চুপচাপ আর নীরবে শুয়ে যায়। এই যে সামনের ভদ্রমহিলা তাকে এখনো পর্যবেক্ষণ করছে। তীব্র অস্বস্তি দানা বাঁধার পরও মুখ ফুটে টুস শব্দটি করতে পারছে না। রাজিয়া খাতুন দৃষ্টি ঘোরায়, ফের দৃষ্টি এসে বন্দী হয় পায়রার মুখমণ্ডলে। কিছুটা মলিন স্বরেই বলে ওঠে, জানি না মা, তোমার জীবনটা নষ্ট করলাম কিনা, কিন্তু আমার ছেলে খারাপ না, বিশ্বাস করো। ও এমন ছিল না। ৮-১০টা মানুষের মতোই সুস্থ স্বাভাবিক ছিল। কি থেকে কি যে হয়ে গেল। এরপর থেকেই আমার ছেলেটা এমন অস্বাভাবিক আচরণ করে। আরশিল তোমাকে কখনো আঘাত করবে না, তুমি ওকে আঁকলে রেখো মা। রাজিয়া মির্জার চক্ষু যুগল অশ্রুতে সিক্ত হয়। পায়রা কি বলবে ভেবে পায় না, তাও কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো, উনি আমার স্বামী, যেমনই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতেই আমি ওনার ক্ষতি হতে দিব না। এটুকু ভরসা আপনি আমায় করতে পারেন। রাজিয়া খাতুনের মুখশ্রী খুশিতে ভরে ওঠে। তাদের খেতে ডেকে রুম থেকে প্রস্থান করে তিনি। আরশিল হঠাৎ হ্যাচকা টানে পায়রাকে নিয়ে গেল কাছাকাছি, অতিশয় নিকটে। ক্ষণিকের জন্য পায়রার হৃদযন্ত্রের ক্রিয়া থেমে গেল। আরশিলের গরম নিঃশ্বাস সারা মুখশ্রীতে আছড়ে পড়ছে। আচমকা নেত্রপল্লব বুঝে চোখ খিচে ফেলল পায়রা। কোমরে প্রচণ্ড চাপের অনুভব হতেই কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে, আহ!
আতঙ্কিত দৃষ্টিতে আরশিলের দিকে তাকায় পায়রা। হঠাৎই আরশিলের মুখের রেখা কেমন পাল্টে যায়, চক্ষুদয়ে কেমন অদ্ভুত তীক্ষ্ণতা ফুটে উঠেছে। কার্নিশ বাঁকিয়ে ভয়ঙ্কর এক হাসি খেলে যায় আরশিলের ওষ্ঠে। এতটা ভয়ঙ্কর লাগছে কেন তাকে? কালকে থেকে এখন পর্যন্ত যে আরশিলকে দেখেছে সে তো এমন নয়। পায়রার গলা শুকিয়ে আসছে আরশিলের বলিষ্ঠে। হাতের মাঝে পায়রা সম্পূর্ণ বন্দি, চাইলেও নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই। মুহূর্তের মধ্যে কণ্ঠ ভারী এসে বাড়ি খাই। এভাবে কেন পাগল করছো জান? তোমার জন্য যে আমি উন্মাদ হয়ে যাচ্ছি। তোমার পাশে এখন নিজের সত্তাকেও এখন আমার সহ্য হয় না পাখি। আরশিলের ঠোঁটে খেলে যাওয়া ভয়ঙ্কর হাসি ধীরে ধীরে প্রশস্ত হতে থাকে। পায়রার হৃদস্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। আরশিলের এই রূপ দেখে তার রক্ত হিম হয়ে আসে। স্থির দৃষ্টি নিক্ষেপ করে আরশিলের চক্ষু পানি। কিছুক্ষণ আগের আরশিলের সাথে এই আরশিলের আকাশ পাতাল তফাৎ। এই কোন রূপ তার? এমন কেন করছে আরশিল? তুমি বুঝতে পারছো না প্রাণ? তোমাকে আমি কেবল আমার ভেতর চাই। এতটুকু শ্বাস, এতটুকু স্পন্দনও যেন আমার ছাড়া কারো ভাগে না যায়। তোমাকে কেউ ছুলেই আমার মস্তিষ্ক জ্বলে ওঠে। আমি ছাড়া আর কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কেউ না। আরশিলের এহেম কথায় পায়রা অভ্যন্তর শীতল স্রোত বয়ে যায়। নিমেষেই শিরায় শিরায় কম্পন অনুভব করে। চক্ষুদয় কেমন অস্বাভাবিকভাবে জ্বলে উঠছে। পায়রা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিঃশ্বাস গলার কাছে আটকে আসছে। এক মুহূর্তের জন্য মনে হলো এই মানুষটা স্বাভাবিক নয়। তার শরীরের প্রতিটি রন্ধ্র থেকে অস্থিরতা যায়। ভীত হয় ছোট্ট মন। আরশিল আরো কাছে ঝুঁকে এলো, এতটাই কাছে যে তার গরম নিঃশ্বাস পায়রার গালের গহীনে দগ্ধ আগুনের মতো ছড়িয়ে পড়ছে। হঠাৎই তার আঙ্গুল পায়রার থুতিতে গিয়ে থেমে যায়। তুমি শুধু আমার, আমার পাখি, আমার বউ। তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার নিঃশ্বাস সব আমার। কেউ ভাগ নেবে না। যদি কেউ চায় আমি ওদের মুছে ফেলবো। এমনকি সেটা যদি হয় আমারও কোনো সত্তা, তার অস্তিত্ব এই পৃথিবীতে টিকতে পারবে না। বুঝেছো প্রাণ? আপনি এমন অদ্ভুত ব্যবহার কেন করছেন? তার গলা শুকিয়ে এসেছে, কণ্ঠনালী ভেদ করে শব্দরাও যেন বের হতে চাচ্ছে না, শুধু ঠোঁট কাঁপছে। আরশিলের এরূপ পাগলামি, তার কথার ভয়াবহ দৃঢ়তা সবকিছু মিলিয়ে পায়রার বুক অস্বাভাবিকভাবে কেঁপে কেঁপে উঠছে। কোমরে থাকা আরশিলের হাতটা এবার তার কোমর খামচে ধরে। টলমল করে ওঠে পায়রার নেত্রপল্লব, টলমলে চক্ষুজোড়া নিক্ষেপ করে আরশিলের পানে। এতেই যেন শান্ত হয়ে যায় আরশিল। দুহাত দ্বারা পায়রার গাল আঁকড়ে ধরে। কণ্ঠনালী হতে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, এই বউ, কি হয়েছে তোমার? তোমার চোখে পানি কেন? কেউ কি বকেছে তোমাকে? আমাকে বলো, আমি তাদের বকে দিব। তুমি কেঁদো না প্লিজ, তাহলে কিন্তু আমিও কান্না করব। পায়রা হতবম্ব হতবাক হয়ে পড়ে। এই আরশিলে কি আগের সেই ভয়ঙ্কর আরশিল? এতটা পরিবর্তন কি করে সম্ভব? পুরনো ছোট্ট একটু ঘর, ঘরটা নিস্তব্ধ, অন্ধকার আর নিস্তব্ধতায় তলিয়ে আছে দেয়ালে ছোপ ছোপ স্যাঁতসেঁতে দাগ। ফাঁক ফোকর দিয়ে ঢুকতে চাও, বাহিরের আলো ঢোকার সুযোগ নেই। জানালার পর্দা নেই, কিন্তু বাহিরের আলো খুব একটা ঢুকতে পারে না, যেন আলোরও এখানে আসার অনুমতি নেই। ঘরের মাঝখানে একটা ধাতব ডেস্ক, তার ওপরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পদার্থ সহ বিভিন্ন ঔষধ। সে ডেস্কে হেলান দিয়ে বসে আছে এক ছায়ামূর্তি। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আঙুল থেকে বেরিয়ে আসা চাপ ঘড়ির টিকের সাথে তাল মিলিয়ে তার হালকা কম্পিত শরীর, সব মিলিয়ে বোঝা যায় সে নিঃশব্দে হিংসায় ফুঁসছে কোনো কারণে। এর মাঝে আগমন ঘটে অন্য এক ব্যক্তির। সে এসে সেই ছায়ামূর্তির সামনে থাকা চেয়ারে বসে পড়ে। মিহিস্বরে প্রশ্ন করে, আরে কি হয়েছে? এভাবে রেগে আছো কেন? কি হয়েছে? তুমি বুঝতে পারছো না কি হয়েছে? ওই পাগল আরশিল বিয়ে করেছে, দেখেছো? এখন আমাদের প্ল্যান কি? সামনে আগাবে আর?
চাপার রাগ আর ক্রোধ ভরপুর সামনে থাকা ব্যক্তির কণ্ঠে। তার সামনে থাকা আগন্তুক হালকা আওয়াজে হেসে ওঠে। আরে চিল করো, এবারেই তো আরো খেলা জমবে। মানে? আগন্তুকের ঠোঁট থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর হাসি। সে চোখ তুলে তাকায় দেওয়ালের দিকে। লাল কালি দিয়ে কিছু লেখা সেখানে। সে একটানা তাকিয়ে থাকে ওই লেখার দিকে। তারপর নিচু গলায় বলে, শুধু দেখতে থাকো ওই আরসিলকে কিভাবে আমি তিলে তিলে শেষ করি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর এক কোণে গিয়ে মনিটরের সামনে দাঁড়ায়। স্ক্রিনে ঝলকে ওঠে কিছু তথ্য। ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আপন মনেই ফিসফিস করে বলে, বিবাহিত জীবনের শুভেচ্ছা আরসিল, আমাদের খেলায় এবার তোমার বউও চলে এলো। ভাবি, আমি তোমাকে কিছু বলতে চাই। আরশিল ঘুমিয়েছে বিধায় পায়রা বাড়িটা একটু ঘুরে দেখার চিন্তা করে। এই উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই পেছন থেকে উক্ত কথাটি কানে আসে। মাথা ঘুরিয়ে পেছনে তাকায় পায়রা। চক্ষুদয়ে বন্দী হয় ঈশিতার ইতস্ততায় মোড়া মুখশ্রী। হয়তো কিছু নিয়ে চিন্তিত সে। সম্পূর্ণ শরীর ঘুরিয়ে এবার ঈশিতার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নেত্রপল্লব ঈশিতার দিকে স্থির রেখেই কোমল স্বরে প্রশ্ন করে, তুমি কি কিছু নিয়ে চিন্তিত আপু? তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? না না, অমন কিছু না ভাবি, আসলে কিছু কথা বলার ছিল, তাই আর কি। ঈশিতার এমন অস্থিরতায় পায়রা ভাবান্ত দৃষ্টিতে তাকায়। তার আখি যুগল কিছুটা ক্ষুদ্র আকৃতি ধারণ করে। কি এমন কথা যা বলার জন্য মেয়েটা এমন ইতস্তত অনুভব করছে? পায়রা নিজের অভ্যন্তরীণ ভাবনাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না। মিহিস্বরেই বলে ওঠে, কি কথা বলো, সমস্যা নেই, আমি শুনছি। আসলে তোমাদের বিয়েটা। ঈশিতা ভাবি তোকে ডাকছে। মাহফুজা মির্জার হঠাৎ আগমনে ভরকে যায় ঈশিতা। সাথে ঘাবড়ে গেল কিছুটা। সম্পূর্ণ কথা শেষ করার আগেই থেমে যায় সে। মাহফুজার থেকে চোখ ফিরিয়ে একটু ঠোঁট ভিজিয়ে নিল। তুমি যাও ছোট মা, আমি ভাবির সাথে একটু কথা বলে আসছি। না ভাবি, তোমাকে এখনই যেতে বলেছি। এবার কোনো প্রকার বাক্য ব্যয় না করি বাধ্য মেয়ের মতো জায়গা থেকে প্রস্থান করে ঈশিতা। তবে যাওয়ার পূর্বে কেমন অদ্ভুত পায়রার দিকে চক্ষুদয় নিক্ষেপ করে। এতেই ভাবনায় পড়ে যায় পায়রা। সম্পূর্ণ ব্যাপারটাই তার কাছে অদ্ভুত ঠেকে। কি বলতে চাইছিল ঈশিতা? বলতে কেউ বলতে পারেনি। থাক, আবার দেখা হলে না হয় জিজ্ঞাসা করে নিবে। মাহফুজা বেগমের কথায় ভাবনার জাল ছিঁড়ে যায় তার। শ্রবণ শক্তিতে এসে পাড়ি খায়। এখানে কি করছো তুমি? একটু বাড়িটা ঘুরে দেখতে চাইছিলাম। মাহফুজা বেগমের দৃষ্টি কিছুটা তীক্ষ্ণ হয়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে পায়রা। তার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় মাহফুজা। এই মেয়েকে তার কেন যেন পছন্দ নয়। কালকে বাধ্য হয়ে বরণ করতে হয়েছে, না হলে এই মেয়েই তাদের নখরও যোগ্য না। কি দেখে কে একে বিয়ে করি এনেছে কে জানে। গেও মেয়ে একটা। পায়রাকে যেন তার চোখের সামনে সহ্য হয় না। কিছুটা তাচ্ছিল্য করেই বলে ওঠে, বাড়ি ঘুরতে বেরিয়েছো? তা তো দেখবে। কখন এত বাড়ি দেখেছো? সেই তো ছিলে গ্রামে সেই ভাঙাচোরা ঘরে। মাথা নুইয়ে ফেলে পায়রা। ব্যথায় বিষিয়ে ওঠে মন। ভদ্রমহিলার এরূপ কথা চক্ষুদয় টলমল করে ওঠে। সাথে কিছুটা অপমান অনুভব হলো তার। তাও কিছু না বলে টলমলে ও খিজুগল মেলতে নিবন্ধ করে রাখে। পুনরায় কানে আসে কিছু তিক্ত বাক্য। কি দেখে বিয়ে করলে আলিশকে? এই টাকা সম্পত্তি? তোমাদের মতো মেয়েরা আর পারেই বা কি? যেই দেখলে এত এত টাকার সম্পত্তি রয়েছে, সেই একটা পাগল ছেলের গলায় ঝুলে গেলে, তাই না? ন্যূনতম লজ্জাটাও নেই তোমাদের। হাহ, কাকেই বা কি বলছি? লজ্জা থাকলে কি আর বিয়ে করতে, তাও আবার এমন পাগল ছেলেকে? যত সব ছোট লোক। সুজালো কিছু যেন পায়রার ভেতরে গেথে। এমন কথা তার ভেতরটা রক্তাক্ত করতে যথেষ্ট। কথাগুলো বলে জায়গা থেকে প্রস্থান করে মাহফুজা বেগম।
তিনি যেতেই সশব্দে ফুপিয়ে ওঠে পায়রা। সে তো ইচ্ছে করে বিয়ে করেনি, এমনকি তার বিয়ে করার কোনো ইচ্ছেও ছিল না। তাহলে কেন তাকে এমন কটুবাক্য হজম করতে হবে? মাহফুজা মির্জার এমন বাক্য তার ছোট হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, সেই সাথে বিষাক্ত যন্ত্রণা পীড়া দিচ্ছে অন্তরে। তবুও নিজেকে সামলে চোখ ক্ষুধায় শাড়ির আঁচল দ্বারা চেপে ধরে, চোখ মুছে পুনরায় ঘরের দিকে এগিয়ে যায়। শুরুতেই নজরবন্দি হয় আরশিলের ঘুমন্ত মুখশ্রী। মন্থর গতিতে এগিয়ে যায় তার দিকে। বিছানার অভিমুখে এসেই মেঝেতে বসে দৃষ্টিপাত করে আরশিলের পানে, মন দিয়ে পর্যবেক্ষণ করে তাকে। মায়া কাজ করে এমন ঘুমন্ত মুখশ্রী দেখে কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে। আপনি কেন এলেন আমার জীবনে এমন অপ্রকাশিত ভাবে? এসেই কেমন জীবনটাকে উল্টো পাল্টা করে দিয়েছেন। আপনাকেও তো ঠিক করে বুঝতেও পারছি না আমি। এখন নিজেকেই আমার পাগল পাগল লাগে জানেন। আবার অন্যদিকে কিছু না করেও অন্যের কটুবাক্য হজম করতে হচ্ছে। কেন আমার সাথে এমন হয় বলুন তো? আমার কপাল কেন এত খারাপ হলো? এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আরশিলের হাতের ওপর। টলমল করা চক্ষু নিয়ে পায়রা উঠে দাঁড়ায়। হাতের উল্টো পেট দ্বারা নেত্রপল্লব মুছে এগিয়ে যায় কাবারের দিকে, আর একটা শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমে। পায়রা যেতেই চোখ ক্ষুধায় মেলে তাকায় আরশিল। ওয়াশরুমের দরজার দিকে শীতল দৃষ্টিতে তাকায়। পরক্ষণেই দৃষ্টি বদলাতে শুরু করে। ক্রোধ ভরা কণ্ঠে নিজের মনে আওড়ায়, তোমার চোখ থেকে ঝরা প্রত্যেকটা অশ্রুর হিসাব আমি নিব প্রাণ। শাওয়া নিয়ে বের হতে কেমন অদ্ভুত শব্দ কর্ণগোচরে পৌঁছাতেই বিছানার দিকে তাকায় পায়রা। নিজের বন্দি হয় ছটফট করতে থাকা আরশিলকে। খুব করে চমকা সে, তড়িৎ বেগে ছুটে যায় বিছানার পানে। আরশিল কিছু একটা নিয়ে ঘুমের ঘোরেই বিড়বিড় করছে আর কেমন ছটফট করছে। কক্ষের কৃত্রিম আলোয় পায়রা স্পষ্ট দেখতে পায় আরশিলের চক্ষু কার্নিশ ভিজে আছে। কিছুটা অবাক হয় সে। বাম হাত দিয়ে কিছুটা ধাক্কা দিয়ে মৃদুস্বরে আরশিলকে ডেকে ওঠে। আরশিলের অবস্থার কোনো পরিবর্তন না দেখে কিছুটা এগিয়ে গিয়ে শোনার চেষ্টা করে কি বিড়বিড় করছে আরশিল। অস্পষ্ট স্বরেই শুনতে পায়, আমাকে ছেড়ে যেও না, আমাকে ধোকা দিও না তোমরা, আমি মরেই যাব। আম্মু, আম্মু আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচাও। হতভম্ব হয়ে পড়ে পায়রা। চক্ষু বড় আকার ধারণ করে, অপলোক নির্নিমেষ দৃষ্টি নিক্ষেপ করে আরশিলের পানে। লোকটা কি কোনো দুঃস্বপ্ন দেখছে? হতেও পারে। মানুষটাকে জাগানোর প্রয়োজন, এইসব ভেবেই মৃদু স্বরে ডাকতে শুরু করে আর আস্তে আস্তে ধাক্কা দেয়। হঠাৎ ধপ করে নেত্রযুগল মেলে শুনতে থাকায় আরশিল বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। পরক্ষণেই পাশ ফিরে পায়রার পানে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। এমন দৃষ্টিতে পায়রার অভ্যন্তরে কেমন বাড়ি খায়। লোকটা এভাবে কেন তাকাচ্ছে? বেশি ভয় পেয়েছে কি? এবার আরশিলের চোখ কিছুটা ছলছল করে ওঠে। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে মৃদু স্বরেই বলে ওঠে, আমার সাথেই কেন এমন হয় বউ? সবাই না আমাকে ছেড়ে চলে যায়, তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে? এটুকু বলেই বাম হাত দিয়ে নিজের চোখজোড়া হালকাভাবে ঘষে নেয়। পরক্ষণেই অশ্রুগুলো আড়াল করে মিনমিন স্বরে আবদার করে, আমাকে একটু জড়িয়ে ধরো না বউ, কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। তুমি কি আমাকে একটু ভালোবাসবে বউ? বেশি না, একটু। ডান হাতের অনামিকা আঙুল ধরে উক্ত কথাটুকু বলে ওঠে আরশিল। কিন্তু আরশিলের মিনমিন করে বলা প্রত্যেকটা বাক্য যেন পায়রার মনে কাটার মতো বিধে। লোকটা এভাবে কেন আবদার করছে? নেত্রদয় নিমেষেই অশ্রুতে পরিপূর্ণ হয়। আকস্মিক ভদ্রমায়া কাজ করে সামনে থাকা মানুষটার জন্য। সমস্ত দ্বিধা পেছনে ফেলে আরশিলের দিকে এগিয়ে যায়। দূরত্ব মিটিয়ে ঘনিষ্ঠ হলো কিছুটা। দূর দূর বুক দিয়ে নিজের হাত বাড়িয়ে দেয় আরশিলের নিকট। আরশিল বুঝতে পেরে নিজের থেকে এগিয়ে পায়রার বক্ষে মাথা রাখে। পায়রার শরীর কাটে দিয়ে ওঠে, দেহের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে ছড়িয়ে পড়ে কম্পন। সাথে অনুভব করে নিজের গাল দুটোর তাপমাত্রা। কাপা কাপা হাতেই আরশিলকে জড়িয়ে নেয় নিজের সাথে। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে।
আরশিল চোখ বন্ধ করে নেয়, বাচ্চাদের মতো করেই বলে ওঠে। জানো বউ, আমার না এতক্ষণ খুব ভয় লাগছিল, কিন্তু এখন একটু ভয় লাগছে না। তুমি আমাকে সারা জীবন এভাবে জড়িয়ে রাখবে তো? ছেড়ে গেলে কিন্তু আমি কান্না করব। হুম। পায়রা অভিব্যক্তি নির্বিকার, কোনো উত্তর করে না। শরীর যেন বরফের মতো জমে আছে, না পারছে কিছু বলতে আর না পারছে শরীরের কম্পন ঠেকাতে। না পারছে শরীরের কম্পন ঠেকাতে। হৃৎপিণ্ডের ওঠানামা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। এর মাঝে আরশিল আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে। মারাত্মকভাবে কেঁপে ওঠে পায়রা। আরশিল কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, বউ, আমার কানে ধুক ধুক শব্দ হচ্ছে, কি সুন্দর ছন্দের মতো বেজে চলেছে। তুমি শুনবে? কত সুন্দর দেখো। কথাটা বলে মাথা তুলে উৎসাহ নিয়ে পায়রার পানে তাকায়। এতক্ষণে নিঃশ্বাস ফেলার সুযোগ পায় সে। প্রাণ ভরে শ্বাস নিয়ে কাপা কণ্ঠে বলে ওঠে, আমি শুনবো না, আপনিই শুনুন। আচ্ছা। এটুকু বলেই পুনরায় নিবিড়ভাবে জড়িয়ে ধরে তাকে। এবার দম আটকে আসে পায়রার। হাড় কাঁপানো শীতের মতো প্রকটভাবে কেঁপে ওঠে সে। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে তীব্র কম্পন। লোকটা কি শুরু করলো? তাকে কি দম বন্ধ করে মেরে ফেলার ধান্দা করছে এই লোক? না হলে এমনভাবে জড়িয়ে ধরার মানে কি? এরই মাঝে আরশিলের মিহি স্বরের কথা কানে আসে। তোমার গায়ের গন্ধটা আমাকে শান্তি দিচ্ছে বউ। নিস্তব্ধতায় মোড়া এক কক্ষ। মধ্যরাতের ছিছি পোকার শব্দটাও যেন ভয়ঙ্কর শোনাচ্ছে। বাড়ির সকলেই গভীর ঘুমে তলিয়ে গেলেও একটি কক্ষের দরজা তখনও বন্ধ হয়নি। পুরো কক্ষ অন্ধকারে মোড়া। শুধু জানালার ফাঁক খুলে চাঁদের ম্লান আলো একটু জায়গা জুড়ে পড়ছে, তাও ধুলো মাখা মেঝেতে। দরজাটা কিঞ্চিত খোলা, দেয়াল জুড়ে পুরনো দাগ, ফাটল আর অজানা আঁচড়ের চিহ্ন। কোনো আসবাব নেই, শুধু একটা আয়না ব্যতীত। এই ঘরটা সব সময় বন্ধ থাকলেও আজকে এতে মৃদু আলো জ্বলে ওঠে। ঘরের এক কোণে আয়নার সম্মুখে বসে আছে একজন, হাতে ছুরি, মুখে অদ্ভুত ভয়ঙ্কর হাসি। আয়নার দিকে তাকিয়ে হাতে থাকা ছুরিটা ঘোরাতে থাকে। এর মাঝেই কক্ষ জুড়ে ভেসে ওঠে কারো কণ্ঠের প্রতিধ্বনি। তুই কি দেখছিস আরশিল? খুব খুশি তাই না আমার প্রাণকে ছুঁতে পেরে? কি বলছো এইসব? ও আমার বউ, ওকে তুমি প্রাণ বলো কেন? তুমি পচা, ওকে এইসব ডাকবে না। ওর নাম মুখে নিলেই তোর মুখটা ঝলসে দিতেও আমি দুবার ভাববো না। তাই ওকে বউ ডাকা বন্ধ কর। তুমি এমনটা বলতে পারো না। হুম, ও আমার বউ, আর শুধুমাত্র আমারই। হুশ, কোনো কথা বলবি না তুই। ওকে তুই আজ ছুঁয়েছিস, তাও আবার গভীরভাবে। এটা আমি কি করে মানবো বলতো? ও শুধু আমার, তুই জানিস না? তোকে তো শাস্তি পেতেই হবে আরশিল। এইটুকু বাক্য উচ্চারিত হতেই ছুরিটা গভীরভাবে ছুঁয়ে যায় আরশিলের হাতে। ব্যথায় কিছুটা কুঁকড়ে ওঠে সে। গড়গড় করে রক্ত গড়িয়ে পড়ে মেঝে জুড়ে। নিজের হাত চেপে ধরে আরশিল। ব্যথায় চোখ খিচে ফেলে। পরক্ষণে ঠোঁট উল্টিয়ে মুখ কাদো কাদো করে ফেলে। অভিযোগের স্বরে বলে ওঠে, তুমি খুবই পাষাণ, একটু দয়া মায়া নেই তোমার। দেখো আমার হাত কতখানি কেটে গেছে, কিভাবে রক্ত বের হচ্ছে দেখেছো? ন্যাকামো কম করো। আমার প্রাণকে ছোঁয়ার জন্য তো এটা ছোট্ট একটা শাস্তি। পরের বার আরও বড় শাস্তি পাবি যদি ওর কাছে যাওয়ারও চেষ্টা করিস। বহু কষ্টে এইটুকু উচ্চারণ করতে মাটিতে ঢলে পড়ে আরশিল। পুরো ঘর পুনরায় নিস্তব্ধতায় ঢেকে যায়। পিনপতন নীরবতা বিরাজ করে সেথায়। কোথাও কেউ নেই, সবকিছু যেন নিঃশব্দ নির্বাক। অপরদিকে ঘুমন্ত পায়রা পাশ হাত পড়তে জায়গাটা খালি অনুভব করে। কিছুক্ষণ হাতড়িয়ে আরশিলকে খোঁজার চেষ্টা। পরক্ষণেই আক্ষি যুগল মেলে পাশে দৃষ্টিপাত করে। আরশিলকে না দেখে উঠে বসে শোয়া থেকে। এত রাতে মানুষটা গেল কোথায়? বিছানা থেকে ধীরে সুস্থে নেমে পরনের শাড়ি কিছুটা গুছিয়ে নেয়। ওয়াশরুমের দরজায় কিছুটা টোকা দিয়ে মৃদু স্বরে আরশিলকে ডেকে ওঠে। সেখানে না পেয়ে দরজার দিকে ঘুরে তাকাতেই নজরে আসে খোলা দরজা। লোকটা কি বাহিরে গেছে? কিন্তু এত রাতে বাহিরে কি কাজ তার? ভাবনা দীর্ঘস্থায়ী করে না। ধীরে ধীরে বাহিরে বেরিয়ে এসে আরশিলকে খুঁজতে বেরিয়ে আসে।
করিডোর পেরিয়ে সামনে যেতেই নজরে গিয়ে আটকায় পুরনো সেই ঘরের পানে। কিছুটা কৌতূহলবশত এগিয়ে যায় সেদিকে। দরজায় সামান্য ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দে দরজা খুলে যায়। আকস্মিক মেঝেতে আরশিলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। বুক কেঁপে ওঠে তার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, পরপর ছুটে গিয়ে বসে পড়ে আরশিলের মাথার কাছে। আরশিলের মাথাটা কোলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠেই বলে, এই, আপনার কি হয়েছে? হাত কাটলো কি করে? উঠো না, এত রক্ত, আল্লাহ! কথাটুকু বলতে বলতে ফুপিয়ে ওঠে পায়রা। দু চোখের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে পড়ছে জল। বুক ফেটে আর্তনাদ বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে। আরশিলকে এই অবস্থায় দেখে যেন শত শত ছুরি দ্বারা কেউ আঘাত করেছে তাকে বহু কষ্টে কণ্ঠ গলিয়ে উচ্চারণ করে, শুনুন না, আমি এসেছি তো। কেউ আছেন? ওনার শরীর থেকে অনেক রক্ত পড়ছে, কেউ সাহায্য করুন। নিস্তব্ধতা কক্ষে পায়রার আহাজারি ছড়িয়ে পড়ে। এবার সে বসে না থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে। আরশিলের বাবা মার কক্ষের নিকট গিয়ে পদচারণ থেমে যায়। দরজায় আঘাত করে ফুপিয়ে ফুপিয়ে ডাকতে থাকে, মা দেখুন না, আপনার ছেলের কি হয়েছে। আম্মা, দ্রুত আসুন, ওনার কিছু হয়ে যাবে। আরশিলের মা দরজা খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরক্ষণেই ছুটে যায় পায়রার পিছু পিছু। আরশিলের অবস্থা দেখে ঘাবড়ে যান তিনি। অসহায় দৃষ্টি নিক্ষেপ করে পায়রার পানে। চক্ষু কোটর ভিজে উঠেছে। দ্রুত এগিয়ে যান তিনি। ততক্ষণে বাড়ির সকলে এসে হাজির হয়। ইমতিয়াজ মির্জা দ্রুত ডাক্তারকে কল লাগায়। আরশিলের পাশে বসে নিঃশব্দে কাঁদছে ঈশিতা। রক্তাক্ত অবস্থা দেখে এবার ফুপিয়ে উঠল মেয়েটা। কিছুক্ষণ আগেই ডাক্তার আরশিলের হাত ব্যান্ডেজ করে গিয়েছে। এখন পুরো কক্ষ জুড়ে নিস্তব্ধতা বিদ্যমান। আরশিলের কক্ষে বসে পায়রা প্রহর গুনছে। বিছানায় শুয়ে আছে আরশিল, হাতটা ব্যান্ডেজে মোড়ানো, মুখ ফ্যাকাশে হয়ে আছে রক্তক্ষরণে। মাথার কাছে বসে আছে পায়রা, চক্ষুদয় লাল হয়ে ফুলে রয়েছে কান্নার প্রভাবে। নিঃশব্দে আরশিলের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। প্রায় ঘন্টাখানেক পরে আস্তে আস্তে আরশিল চোখ মেলে যায়। নেত্রযুগলে ভাসছে এক অদ্ভুত মায়া আর ক্লান্তি। পায়রাকে দেখে কিছুক্ষণ বাচ্চাদের মতো তাকিয়ে থাকে, পরক্ষণেই ফ্যাকাশে ঠোঁটে মায়াময় হাসি টেনে বলে, আমি যাবই। তুমি এখনো এখানে বউ, ঘুমাওনি? পায়রার বুক কেঁপে ওঠে। হৃদযন্ত্র প্রবল বেগে ছুটতে শুরু করে। দুরু দুরু বক্ষকে নিয়ন্ত্রণ করতে ঝট করে মুখ ফিরিয়ে নেয়। অক্ষযুগলের কার্নিশের অশ্রু লুকাতে যায় কিছুটা। ভাঙা গলায় আওড়ায়, আপনি পুরো ভয় পাইয়ে দিয়েছিলেন আমাকে। আরশিল দুর্বল হাতে পায়রার আঙুলগুলো ধরার চেষ্টা করে। কাঁপা কাঁপা হাতে স্পষ্ট করতে না পারলেও পায়রা নিজেই ওর হাত ধরে নেয় শক্ত করে। ভাঙা গলায় প্রশ্ন করে আরশিল, তুমি কাঁদছো বউ? আমি? না। পায়রা এড়িয়ে যেতে চাইলেও চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। কি ভয়টাই না পেয়েছিল এই লোকটা কি তা জানে? হুম, একদমই জানে না। কিছুটা বলে ওনার ওনার কিছুটা অংশ দ্বারা চক্ষুদ্বয় মুছে নেই। পুরোটাই লক্ষ্য করে আরশিল হাতের ভাঁজে থাকা পায়রার হাতটা। আরেকটু দৃঢ়ভাবে চেপে ধরে মন খারাপ করে মিহিস্বরে বলে, কেঁদো না বউ, আমি পরের বার আমি তোমাকে বলেই ব্যথা পাবো, সত্যি। পায়রা এবার আর নিজেকে সামলাতে পারে না। চক্ষু কোটর অশ্রুতে ভরে ওঠে। হু হু করে কেঁদে ওঠে এবার। আরশিলের বুকে মৃদু ধাক্কা দিয়ে কান্না করতে করতেই বলে, চুপ করুন বাজে লোক, একটুও মজা করার সময় না এটা। কিভাবে হলো এমনটা? বেশি কষ্ট হচ্ছে আপনার? তৎক্ষণাৎ কর্ণপাত হয় আরশিলের বাচ্চামো কণ্ঠ। জানি না তো কি করে হলো, কিন্তু প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম আমি, এইটুকুই মনে আছে, আর কিছু মনে নেই আমার। কথাটা শুনে পায়রার বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। লোকটা বুকে একটু মাথা রাখবে কি? কিন্তু যদি কিছু মনে করে তখন? ভাবনাকে পিছনে ফেলে হাতটা এগিয়ে নেয় আরশিলের বুকে রাখে। অনুভব করার চেষ্টা করে ধুকপুক করতে থাকা প্রত্যেকটা হৃদস্পন্দন। ধীরে ধীরে মাথা আরশিলের বাঁ পাশে নামিয়ে আনে, যেন সারা পৃথিবীর সব ভয় সব যন্ত্রণা থেকে আশ্রয় নিতে এসেছে এই মানুষটার বুকেই। আরশিল দুর্বল হাত তুলতে চেষ্টা করে। পায়রা তাড়াতাড়ি সেটা নিজের হাতে চেপে ধরে।
দুজনের নিঃশ্বাস মিশে যায় একসাথে, চারপাশে নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যায় ওদের হৃদয়ের শব্দ। কিছুক্ষণ পর আরশিল আবারও ফিসফিস করেই বলে ওঠে, বউ, হুম? তুমি শুধু আমার সঙ্গেই থাকবে তো বউ? না হলে কিন্তু আমি মরে যাব। মরার কথা আর কখনো মুখে আনবে না প্লিজ, আমার ভালো লাগে না। ঘরটাতে তখন আর কোনো শব্দ নেই, শুধু চাঁদের আলো জানালার ফাঁক গলে এসে ওদের দুই মুখে পড়ে। পায়রা আরশিলের হাত শক্ত করে ধরে আছে, আর আরশিল অর্ধ চোখে তাকিয়ে আছে ওর দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে তাকে পায়রার ওই মায়াবী মুখশ্রীর দিকে। আকস্মিক আরশিলের দৃষ্টি পরিবর্তন হতে থাকে, প্রবল তীক্ষ্ণ হতে থাকে সেই দৃষ্টি। অকস্মাৎ পায়রার বাহু শক্ত করে চেপে ধরে, হকচকে যায় পায়রা। আরশিলের পানে তাকিয়ে অবাক হয়, পুরো মুখশ্রী কেমন হিংস্রতায় পরিণত হয়েছে। এখন আরশিল তার সামনে, কিছুক্ষণ আগের আরশিল তো ইনি নয়। বুকটা ধক করে ওঠে তার। এর মাঝে কণ্ঠে ক্রোধ ঝেলে আরশিল হিসিয়ে বলে ওঠে, ওর কাছাকাছি কেন তোমাকে যেতে হবে প্রাণ? আমি বলিনি? তুমি শুধু আমার, আর শুধুমাত্রই আমার। কক্ষে তৈরি হওয়া ভৌতিক নীরবতা। পায়রা নিজের নিঃশ্বাসও শুনতে পাচ্ছে। আরশিলের আগের স্নিগ্ধ মুখচ্ছবি মুহূর্তেই রূপান্তরিত হয়েছে হিংস্রতায়। তার নীলচে চক্ষুদায় অস্বাভাবিক ভয়ঙ্কর লাগছে। পায়রা আশ্চর্যান্বিত হলো ব্যাপক। পায়রার বাহুতে আরশিল শক্ত চেপে ধরা, ব্যথায় কুকড়ে উঠল। সে প্রতিবাদ করতে পারছে না, শুধুমাত্র কাপা কণ্ঠে বহু কষ্টে বলে উঠল, আপনি আপনি এভাবে আমার হাত ধরেছেন কেন? আরশিলের ঠোঁট বেঁকে যায় অদ্ভুত হাসিতে। বিন্দুমাত্র তোয়াক্কা করল না পায়রার কথা, হিসিয়ে বলে ওঠে, তুমি জানো না প্রাণ, কেউ তোমাকে ছুঁয়ে দিলেই আমার ভিতরটা পুড়ে। সেখানে তুমি ওর বুকে মাথা রাখো, এটা আমি কিছুতেই সহ্য করব না জান। প্রয়োজনে ওই সত্তাকে আমি শেষ করে দিব। পায়রা অবাক চোখে তাকিয়ে থাকে। কাকে ছুঁয়ে দেওয়ার কথা বলছে মানুষটা? এখানে তো আর কেউই নেই, আর না ও কাউকে ছুঁয়েছে। কিছুক্ষণ আগের কোমল আরশিল যেন কোথাও মিলিয়ে গেছে। হঠাৎই আরশিল মাথায় দুহাত চেপে ধরে ছটফট করতে থাকে, কণ্ঠনালী ভেদ করে গর্জনের মতো আওয়াজ বের করে, চুপ করো, চুপ করো বলছি। আমি বলেছি ও শুধু আমার, ও শুধু আমার বউ। তুমি আমার জীবন থেকে দূরে যাও। পায়রা অবাক চোখে তাকিয়ে থাকে। কাকে ছুঁয়ে দেওয়ার কথা বলছে এই মানুষটা? পায়রা হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে না আরশিল কেন নিজের সাথেই কথা বলছে, যেন ঘরের ভেতর আরো একজন উপস্থিত, এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বী, যার সাথে আরশিল যুদ্ধে নেমেছে। পরক্ষণেই আরশিলের দৃষ্টি আবারও নরম হয়ে আসে। ক্লান্ত গলায় ফিসফিস করেই বলে, বউ, তুমি ভয় পাচ্ছ না তো? আমি তো কিছু করিনি তোমায়। এই মুহূর্তে পায়রা উপলব্ধি করতে সক্ষম কিছু একটা গন্ডগোল আছে। পা দুটো ভূতলে অনড়, কাঁপছে না একটু। কি হচ্ছে না হচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে তার, শুধু কাপা হাতে আরশিলের বাহু ছুঁয়ে দেয়। লৌহস্বরে বলে ওঠে, আপনার কি হয়েছে? এমন কেন করছেন? এখনই ডক্টর ডাকি। কিন্তু হঠাৎই তার হাত সরিয়ে আরশিল দু হাত দিয়ে নিজের মাথার চুল শক্ত করে চেপে ধরে। চক্ষু ধয় লালচে হয়ে উঠছে ততক্ষণে। কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, ডাক্তার, একদম ডাক্তার ডাকবে না। ডাক্তার মানেই আবার আমাকে পাগল বলতে? আমি পাগল না প্রাণ, আমি পাগল না। আকস্মিক আরশিল নিজের ব্যান্ডেজ করা হাতের ব্যান্ডেজ ছিঁড়ে ফেলতে শুরু করে। রক্ত গড়িয়ে পড়তে শুরু করে পুনরায়। পায়রার বুক ধক করে ওঠে। আতঙ্কে চিৎকার দিয়ে ওর হাত চেপে ধরতে যায়, কিন্তু আরশিল সহসা পিছিয়ে যায়। তার ঠোঁটের কার্নিশে খেলে যায় বাঁকা হাসি। নিজের ঠোঁট কামড়ে তাচ্ছিল্যের সহিত হেসে বলে ওঠে, হুম জান, এগোবে না। ওর জন্য তুমি যত দরদ দেখাবে তত আমি ওর ক্ষতি করব। একজনকে হারিয়েছি, আর কাউকে হারাতে পারবো না। পায়রার গলা ধরে এলো। কেউ যেন ওর বাক শক্তিটাও কেড়ে নিয়েছে। কি বলছে এইসব এই লোক? আতঙ্কে বুকটা বারবার কেঁপে উঠছে। কিছুই বুঝতে পারছে না সে। আরশিলের রক্তাক্ত হাতটার দিকে তাকিয়ে ফুপিয়ে উঠে বলে,
না, আরশিল থামুন। কি বলছেন আপনি এইসব? এমন পাগলামো কেন করছেন? এটুকু বলেই দু হাতে মুখ চেপে ফুপিয়ে ওঠে সে। আরশিল এবার থেমে যায় এক মুহূর্ত। তেজি রূপ নিমেষেই নিভে গেল প্রদীপের মতো। নিস্তব্ধতায় শুধু পায়রার ফোপানোর শব্দ শোনা যায়। আরশিলের ফ্যাকাশে ঠোঁটে একরাশ মায়া ফুটে ওঠে। আরশিল ধীরে ধীরে মাথা নামিয়ে পায়রার দিকে ঝুঁকে বসে, কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে। তুই আমার উপর রাগ করেছিস প্রাণ? আমার তো ভালো লাগে না তোর চোখে পানি দেখতে। এইটুকু বলেই পায়রাকে ছুতে গেলে পায়রা কিছুটা পিছিয়ে যায়। আরশিল এটা দেখে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। ভেতরটা বেদনার অনলে দগ্ধ হচ্ছে ক্ষণে ক্ষণে। ও কি তার প্রাণকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলল? আরশিল মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। ঘর জুড়ে পুনরায় নিস্তব্ধতা নেমে আসে। আরশিল নিস্তব্ধ। ভয় পাচ্ছ বউ? পায়রার আক্ষিদয় নিবিদ্ধ হয় আরশিলের পানে। সহসা বুকটা কেঁপে উঠল, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটাকে। পায়রা অভিব্যক্তি লক্ষ্য করে আরশিল ধীর স্বরেই বলে ওঠে। ভয় পেও না, ভয় পেলেও জেগে ওঠে। ভ্রু কুঁচকে যায় পায়রার। খানিকটা অবাকও হয়। পায়রার গলা শুকিয়ে গেছে। ওর নেত্রপল্লব তখনও অশ্রুতে ভরা। তবুও সে কাপা গলায় বলে ওঠে। কে কে জেগে ওঠে? আরশিল হঠাৎ থমকে যায়, শরীরে যেন কিছুটা ঝাঁকুনি দেয়। তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় পায়রার পানে। পায়রা বিমূঢ় দৃষ্টিতে তখনও তাকিয়ে, এবার কিছুটা পরিবর্তন লক্ষ্য করে। বাহ্যিক কোনো পরিবর্তন না থাকলেও পায়রার মনে হচ্ছে কিছুক্ষণ আগের আরশিল এ নয়। তাহলে কে? আরশিলের পানে গভীর দৃষ্টি রেখে পায়রা প্রশ্ন করে। কে জেগে উঠবে বলুন? আমি। হ্যাঁ? নির্বাক হয়ে পড়ে এবার পায়রা। লোকটা কি বলছে কিছুই বুঝে আসছে না। এবার কিছুটা নড়েচড়ে বসে সে। বিয়ের আগে শুনেছিল লোকটা পাগল। এগুলো কি তারই প্রভাব? এর মাঝে শ্রবণ শক্তিতে পুনরায় এসে বাড়ি খায়। তুই ভাবছো আমি পাগল তাই না জান? পায়রা চক্ষুদয় বিশাল আকৃতি ধারণ করে। লোকটা জানলো কি করে পায়রা কি ভাবছে? পায়রা এবার ভয়ে কিছুটা পিছিয়ে যায়। ওর নেত্রযুগল আরশিলকে অবলোকন করতে ব্যাকুল, সাথে এসির কৃত্রিম হাওয়া শরীরকে হিম করার জন্য যথেষ্ট। আরশিলের সেদিকে খেয়াল নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের পানে। আরশিল কিছু সেকেন্ড সময় নিয়ে চুপ করে থাকে। পরক্ষণেই লৌহস্বরে বলে। আমার মাঝে আরেকটা সত্তা রয়েছে প্রাণ, তাইলেও আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। চমকালো পায়রা, হতবাক তার দৃষ্টি। দুই সত্তা, এটা কিভাবে সম্ভব? হৃৎপিণ্ডের তোলপাড় শুরু হয়। আরশিলের সারা মুখে কয়েক পলক চাইল। মানুষটাকে দেখে মনে হচ্ছে সে মজা করছে। তাহলে এমন কথার মানে কি? জিহ্বা দ্বারা অস্ত্রদয় খানিকটা ভিজিয়ে নেয়, অপেক্ষা করে আরশিলের পরবর্তী কথার। এবার আরশিল কেমন বাচ্চাদের মতো বলে ওঠে। জানো বউ, আমাদের না প্রচুর কষ্ট হয় নিজেদের সামলাতে না পারলে। কিন্তু তুমি তো আমার বউ, কিন্তু ও তোমাকে চায়, আমি তোমাকে দিব না। পুনরায় আরশিলের চেহারা গম্ভীর হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে। ওকে ছেড়ে দে আরশিল, ও তোর না, ও অনেক আগে থেকেই আমার প্রাণ। আরশিল আকস্মিক কাঁদতে শুরু করে, শিশুর মতো, অসহায়ের মতো। কাঁদতে কাঁদতেই বলে ওঠে। আমি পারবো না ওকে ছেড়ে দিতে, ও শুধু আমার বউ। পায়রা শুধু হতবম্বের মতো তাকিয়ে থাকে। পায়রা সূক্ষ্ম ঢোক গেলে ঘন ঘন পল্লব ফেলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কান্নার মাঝে আরশিল হঠাৎ মাথা চেপে চিৎকার করে ওঠে। ভরকে গেল পায়রা, দেখতে পায় ছটফট করতে থাকা আরশিলকে। ছটফট করতে করতে আকস্মিক মেঝেতে ঢলে পড়ে আরশিল। পায়রা সময় না নিয়ে তড়িৎ গতিতে এগিয়ে যায় আরশিলের পানে। টেনশনে অন্তরাত্মা সহ লাফাচ্ছে। আরশিলকে ঝাঁকিয়ে মৃদুস্বরে ডেকে ওঠে সে। নড়চড় মেলে না তার। ভয়ে দিক বিদিক শূন্য হয়ে পায়রা আরশিলের মাথা কোলে নিয়ে কাঁদতে থাকে। আরশিল আকস্মিক কাঁদতে শুরু করে, শিশুর মতো, অসহায়ের মতো কাঁদতে কাঁদতেই বলে ওঠে। পায়রা শুধু হতভম্বের মতো তাকিয়ে থাকে। পায়রা সূক্ষ্ম ঢোক গেলে
ঘন ঘন পলক ফেলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কান্নার মাঝে আরশিল হঠাৎ মাথা চেপে চিৎকার করে ওঠে। ভরকে গেল পায়রা, দেখতে পায় ছটফট করতে থাকা আরশিলকে। ছটফট করতে করতে আকস্মিক মেঝেতে ঢলে পড়ে আরশিল। পায়রা সময় না নিয়ে তড়িৎ গতিতে এগিয়ে যায় আরশিলের পানে। টেনশনে অন্তরাত্মা সহ লাফাচ্ছে। আরশিলকে ঝাঁকিয়ে মৃদুস্বরে ডেকে ওঠে সে। নড়চড় মেলে না তার, ভয়ে দিক বিদিক শূন্য হয়ে পায়রা আরশিলের মাথা কোলে নিয়ে কাঁদতে থাকে। অন্ধকারাচ্ছন্ন কক্ষে ঘুমিয়ে আছে পায়রা আরশিল। অনবরত দরজার করাঘাতে ঘুম ছুটে যায় পায়রার। এত রাতে কে আসলো? আরশিলকে কি একবার ডাকবে? না থাক, ঘুমাচ্ছে ঘুমাক। এসব ভেবে দরজার দিকে এগিয়ে যায় সে। দরজা খুলতেই নজরে আসে 6 জন পুরুষকে, যারা মুহূর্তে পায়রাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায়। আকস্মিক এমন ঘটনায় পায়রা নির্বাক হয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগে দুজন গিয়ে আরশিলের হাত বেঁধে পাশের রুমে নিয়ে যায়। পায়রা চেঁচিয়ে বাধা দিতে গেলে একজন গিয়ে পায়রার হাত শক্ত করে চেপে ধরে। বুকটা ধক করে ওঠে তার। কি হতে চলেছে এখন? চারপাশের রুমেই বেঁধে রাখা হয়েছে আরশিলকে। বারবার তাকে ডাক দেওয়ার জন্য চেঁচিয়ে যাচ্ছে। কণ্ঠ গলিয়ে বেরিয়ে আসছে একটা বাক্য। পায়রাকে ছেড়ে দে প্লিজ, ওর ক্ষতি করিস না। ওর কিছু হলে তোদের একটাকেও ছাড়বো না, বলে দিলাম। পায়রা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে লোকটা থেকে নিজেকে ছাড়ানোর। এরই মাঝে সামনে থাকা মানুষটা পায়রার বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। একে একে কক্ষে উপস্থিত হয় 6 জন ব্যক্তি, সাথে ঠাস করে দরজাটা আটকে দেয়। পুরো দুনিয়াটা যেন কেঁপে ওঠে পায়রার। অভ্যন্তরে কম্পনের মাত্রা ছড়িয়ে যায়। কি হতে চলেছে তার পরিণতি? আখি যুগল অশ্রুতে ভরে ওঠে। একজন পুরুষকে এগিয়ে আসতে দেখে ধীরে ধীরে পিছিয়ে যায় পায়রা। মিনতির স্বরেই বলে ওঠে, প্লিজ যেতে দিন আমায়। আমার সাথে এমন কিছু করবেন না, ছেড়ে দিন আমায় প্লিজ। পায়রা কোনো শব্দই যেন লোকটার কানে পৌঁছায় না। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে পায়রার ওপর। পায়রার আহাজারি কক্ষের প্রত্যেক দেয়ালে এসে বাড়ি খায়। কেউ এগিয়ে আসে না। পাশের রুম থেকে শোনা যায় শুধু আরশিলের চিৎকার। আরশিল হঠাৎই ঝাঁকুনি খেয়ে উঠে বসে পড়ে। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাসও যেন বন্ধ হয়ে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। চক্ষুদয় এদিক সেদিক ফিরিয়ে অন্ধকারে চারপাশ বোঝার চেষ্টা চালালো। সেই চিৎকার, দরজা বন্ধ হয়ে যাওয়ার আওয়াজ কিছু নেই। তাহলে কি দুঃস্বপ্ন ছিল? হাতারা মুখমণ্ডল মুখের পাশে তাকাতে নজরে আসে ঘুমন্ত পায়রাকে। পুনরায় চোখের পর্দায় ভেসে ওঠে স্বপ্নে সেই দৃশ্য। 6 জন পুরুষ, চিৎকার, বাঁধা হাত, আতঙ্কে কাঁপতে থাকা পায়রা। মুহূর্তের অভ্যন্তরে থাকা হৃৎপিণ্ড নামক যন্ত্রটা থমকে যায়। বুক ভারী হয়ে আসে। দেরি না করে ঘুমন্ত পায়রাকে নিজের বুকে টেনে নেয়। আরশিল ঢোক গেলে নিজেকে শান্ত করার চেষ্টা চালায়। এবার একটু শান্তি লাগছে তার। নিদ্রায় আচ্ছন্ন পায়রার হঠাৎ ধুক ধুক শব্দে ঘুম ছুটে যায়। কয়েকবার নেত্রপল্লব ঝাঁকিয়ে ধীরে ধীরে চক্ষুদয় খুলে তাকানোর চেষ্টা করে। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই ষষ্ঠ পূর্ণ মানুষটার বুকে নিজের আবিষ্কার করতেই পেট মোচড় দিয়ে ওঠে। কয়েকবার নেত্রপল্লব ঝাঁকিয়ে ধীরে ধীরে চক্ষুদয় খুলে তাকানোর চেষ্টা করে। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই ষষ্ঠপূর্ণ মানুষটার বুকে নিজেকে আবিষ্কার করতেই পেট মোচড় দিয়ে ওঠে। প্রগাঢ় দৃষ্টিতে তুর্য চেয়ে আছে। মেয়েটার হৃদস্পন্দন থেমে যাওয়ার পথে। মিনমিনে কণ্ঠে প্রশ্ন করে,